মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোর ট্রায়াল রানে লাগবে আরও বছরখানেক। ট্র্যাক সুইচিং থেমে থাকায় যাত্রী সেবা নিয়ে সংশয়। সিস্টেম ওয়াইড কাজ অলরেডি আরম্ভ হয়েছে এবং অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট প্ল্যান ফোর্থ কোয়ার্টার অফ 2026-এ আমরা টেস্টিং কমিশন চালু করব। নভেম্বরেই বিএসসির বহরে যুক্ত দুটি জাহাজ, একটি থেকে আসছে দৈনিক $20,000 ভাড়া। আয়ের জন্য পরিসর বাড়ানোর তাগিদ। জন অংশগ্রহণ বাড়াতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর দুদিন পেছালো। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে 17 অক্টোবর। ঠিকাদারের গাফলতিতে নির্ধারিত সময়েও শেষ হয়নি টাঙ্গাইলের ঝাওয়াইল সেতুর কাজ। চলাচলে ভোগান্তি, ব্যবসা বাণিজ্যে ধস। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি জানসিন জুথিকা এবং আমি মশিউর অনেক। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠান 2 দিন পিছিয়ে 17 অক্টোবর নেওয়ার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আগের সূচি অনুযায়ী এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। তবে এখন তা পরিবর্তন করে সাপ্তাহিক ছুটির দিনে নেয়ার কথা বলছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি বৈঠক হয়। এই বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন অনুষ্ঠান 2 দিন পেছানোর সিদ্ধান্ত নেয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে এই অনুষ্ঠানে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশের ট্রায়াল রান হতে লাগবে আরও 1 বছর। গেল জুন পর্যন্ত মেয়াদ থাকলেও সময় গড়ালো আরও 1.5 বছর। 2016 সালের অক্টোবর থেকে ডিসেম্বরে পরীক্ষামূলক যাত্রার কথা জানান ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদ। যদিও কাজ শেষে যাত্রীরা পুরোপুরি যাত্রী সেবা পাবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা, কারণ থমকে আছে কমলাপুর স্টেশনের শেষ অংশে ট্র্যাক সুইচিংয়ের পিলার কাজ। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর পর পুরোপুরি বদলে গেছে এই রুটে নিয়মিত চলাচলকারীর ভ্রমণ অভিজ্ঞতা। তাই দিন যত যাচ্ছে মেট্রোর বাকি রুট দ্রুত নির্মাণের দাবি এখন শহর জুড়ে। প্রায় 2 বছর হয়ে গেল মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলছে এমআরটি লাইন 6-এর বর্ধিত অংশের কাজ। খরচ কমানো, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রাক্কলীন ব্যয়ের থেকে দরপত্রে প্রায় দ্বিগুণ প্রস্তাবনা কিংবা দরপত্রে প্রতিযোগিতা বাড়ানো, এমন নানান কারণে মেট্রোর অন্য লাইনগুলোর কাজ যেখানে থমকে আছে সেখানে এই বর্ধিত অংশের কাজ চলছে বাধাহীনভাবে। $1.16 কিলোমিটার দৈর্ঘ্যের এই পথটুকুর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ছিল চলতি বছরের জুন মাসে, যে মেয়াদ শেষ হয়েছে আগেই। সরেজমিনে গিয়ে দেখা যায় মতিঝিল থেকে আসা ভায়াডাক্টের নির্মাণ এখনও শেষ হয়নি। তবে প্যারাপেটো ওয়াল বসানোর কাজ শেষ হয়েছে সেনা কল্যাণ ভবন পর্যন্ত। ভায়াডাক্ট ও প্যারাপেটো ওয়ালের কাজ শেষ হলে শুরু হবে রেল লাইন বসানো। স্টেশনের ওপরের শেড নির্মাণে এখন চলছে রাফটার বিম ও পার্লিম বসানোর কাজ। শেষ হলে বসবে শীট, যা রোদ বৃষ্টি থেকে রক্ষা করবে প্ল্যাটফর্মের যাত্রীদের। স্টেশনের ভেতরে যেখানে টিকিট কাউন্টার ও অন্যান্য অফিস রুম থাকবে সেখানে পুরোদমে চলছে সিভিল কনস্ট্রাকশনের কাজ। শেষ হয়েছে দ্বিতীয় তলা থেকে প্ল্যাটফর্মে ওঠা সিঁড়ির ঢালাইয়ের। আর কমলাপুর স্টেশনের দিকে মেট্রোতে ওঠার সিঁড়ির নির্মাণ কাজও দৃশ্যমান। তবে অগ্রগতি নেই স্টেশন থেকে রাজারবাগের দিকে বর্ধিত অংশের কর্মযোগ্য। স্টেশন থেকে রাজারবাগের দিকের এই অংশে 300 মিটার বর্ধিত অংশ থাকার কথা, যার উপরে হবে ট্র্যাক সুইচিং, অর্থাৎ
ট্রেন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে লাইন পরিবর্তন করে আবারও অন্য প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে। কিন্তু কোনো এক কারণে দুটি পিলার হওয়ার পরে সেই কাজটি থেমে রয়েছে। সেটি যদি সময় মতো না হয় তাহলে মেট্রো রেলের যে 3 মিনিট পর পর ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে সেটি কিন্তু করাটা কঠিন হয়ে দাঁড়াবে। ডিএমটিসিএল এর এমডি বলছেন, আগামী বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মতিঝিল থেকে কমলাপুরের অংশের ট্রায়াল রান শুরু হবে। তারপর সবকিছু ঠিক থাকলে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। এটা এখনও অ্যাজ প্ল্যান্ডে আছে। আমাদের যে অরিজিনাল প্ল্যান যেটা এই বছর যেটা করা হয়েছে সেটা হলো সিভিল ওয়ার্কস প্রায় সাবস্টেন্সিয়ালি কমপ্লিট হয়ে যাবে বাই অক্টোবর নভেম্বরের ভিতরে এবং কমপ্লিটলি সিভিল ওয়ার্কস বাই ডিসেম্বর। আর সিস্টেম ওয়াইড কাজ অলরেডি আরম্ভ হয়েছে এবং অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট প্ল্যান 4th কোয়ার্টার অফ 2026-এ আমরা টেস্টিং এন্ড কমিশন চালু করব, ট্রায়াল রান দেব। এই ট্রেনটি পরবর্তী স্টেশনে থামবে না। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পিক আওয়ারে মেট্রো চলে 6 মিনিট পর পর। অক্টোবর মাসের শেষের দিকে আরও 1 মিনিট কমিয়ে 5 মিনিটে আনার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। আমরা যেটা করতেছি এখন সকালবেলা হাফ অ্যান আওয়ার আগে এনেছি, টাইম আমরা এক্সটেন্ড করছি, আর রাত্রেবেলা হাফ অ্যান আওয়ারের চেয়ে বেশি আমরা টাইম এক্সটেন্ড করছি। মোট 1 ঘন্টার উপরে আমরা টাইম এক্সটেন্ড করছি প্যাসেঞ্জার সার্ভিসের জন্য। টাইমের ব্যাপারে দিনের বেলা সারাদিনের জন্য যেটা এখন 6 মিনিট আছে, আমরা চাচ্ছি 1 মিনিট করে সবখানি কমাই আনতে। মতিঝিল থেকে আসা একটার পর একটা পিলারে ভায়াডাক্ট বসতে বসতে এখন সেটা কমলাপুর রেল স্টেশন থেকে দৃশ্যমান। আর মাত্র 3টি পিলারের উপরে বসলেই এই স্টেশনের সাথে তার যে সংযুক্তি সেটি শতভাগ নিশ্চিত হবে। এরপরে শুরু হবে ট্র্যাক বসানো, সিগন্যালিং ও যান্ত্রিক সিস্টেমের কাজ, যেটিও সময় সাপেক্ষ ব্যাপার। তাই আগামী বছরের শেষের দিকে ট্রায়াল রান শুরু হলেও 2027-এর আগে যাত্রী পরিবহন শুরু হবে কিনা সেটি নিয়ে একটু অনিশ্চয়তা থেকেই যায়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থে কেনা দুটো জাহাজের মধ্যে প্রথমটি বহরে যুক্ত হচ্ছে এই মাসেই। অপরটি আগামী নভেম্বরে হস্তান্তর করবে চীনের নেনইয়ং শিপ ইয়ার্ড। আর জাহাজ দুটোর নাম রাখা হয়েছে বাংলার প্রগতি আর বাংলার নবযাত্রা। এর মধ্যে দৈনিক $20,000 বাংলার প্রগতিকে 6 মাসের জন্য ভাড়াও দেওয়া হয়েছে। নৌবাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে বিএসসির অবস্থান শক্তিশালী করা এবং জাহাজ ভাড়া বাবদ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা আরও বাড়াতে হবে। হাজেরা শুইলি জানাচ্ছেন বাকিটা। 90-এর দশকে রাষ্ট্রীয় জাহাজ কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে সর্বোচ্চ 38টি জাহাজ ছিল। পুরাতন জাহাজ ক্রয়ে ক্রমাগত লোকসান ও দুর্নীতির কারণে ধীরে ধীরে বহর ছোট হয়। 2018 সাল থেকে পর্যায়ক্রমে নতুন 6টি জাহাজে পেয়ে আবারও ফেরে লাভের ধারায়। যদিও অগ্নি দুর্ঘটনায় গেল বছর 2টি জাহাজ পরিত্যক্ত হলে জাহাজ কমে দাঁড়ায় মাত্র 5টিতে। এ অবস্থায় ব্যবসায় টিকে থাকতে নতুন জাহাজ কেনা জরুরি হয়ে পড়ে। চীনা ঋণে 4টি জাহাজ কেনার প্রক্রিয়া 6 বছরেও আলোর মুখ না দেখায় প্রথমবারের মতো নিজস্ব অর্থে নতুন 2টি জাহাজ কেনার উদ্যোগ নেয় বিএসসি। গত জুনে আহ্বান করা হয় দরপত্র। সব প্রক্রিয়া শেষে মাত্র 5 মাসেই 936 কোটি টাকা ব্যয়ে 63,500 মেট্রিক টন ধারণ ক্ষমতার নতুন 2টি কার্গো জাহাজের মালিক হচ্ছে বিএসসি। চীনের ন্যানিয়াং শিপইয়ার্ডে নির্মিত 2টি জাহাজের নাম দেয়া হয়েছে বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা। আগামী 18 অক্টোবরের মধ্যে বাংলার প্রগতি ও নভেম্বরে বাংলার নবযাত্রা জাহাজ বিএসসিকে হস্তান্তর করবে সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার। কর্তৃপক্ষ বলছে এ দুটি হবে শিপিং কোম্পানিটির বহরের সবচেয়ে বড়, আধুনিক, পরিবেশ বান্ধব ও ব্যয় সাশ্রয়ী জাহাজ। এরই মধ্যে 6 মাসের জন্য বাংলার প্রগতিকে ভাড়া দিয়েছে বিএসসি। সমস্ত খরচ বাদ দিয়ে নেট প্রফিট 1 বছরে আমরা আশা করছি যে অ্যাটলিস্ট 150 কোটি টাকা আয় হবে, যেটা প্রথম ভাড়া দিচ্ছি 6 মাসের জন্য, পার ডে অ্যারাউন্ড $20,000। চলতি বছরের ডিসেম্বরে সরকারি অর্থায়নে আরও 3টি জাহাজ কেনার প্রক্রিয়া শেষ করতে চায় বিএসসি। সেই সঙ্গে চীনের ঋণে আরও 4টি জাহাজ ক্রয়ের
চুক্তিও এই মাসে হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। চীনের চারটা, যেটা আপনারা জানেন যে অনেকদিন ধরে প্রায় 2018 থেকে এই প্রক্রিয়া চলছে। লোন এগ্রিমেন্ট অলরেডি আমরা যেটা জানতে পেরেছি এক্সিম ব্যাংক এটার অনুমোদন দিয়েছেন, চিঠিটা হয়তো শীঘ্রই পেয়ে গেলে অক্টোবরের মাসে কোনো এক সময় হয়তো আপনার লোন এগ্রিমেন্ট সাইন হলে আমরা এই বছরের কোনো এক সময় নভেম্বর ডিসেম্বর কোনো এক সময় জাহাজের কিনলে এবং স্টিল কাটিং শুরু হবে। মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহনের বাজার বছরে $32 বিলিয়ন। বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও বিশাল এই বাজারে নিজেদের শেয়ার বাড়াতে অন্তত আরও 450 জাহাজ দরকার। যে কোনো নতুন জাহাজ কেনা ইজ অলওয়েজ বেটার, কারণ আমাদের ওই টার্গেটে 450-500 দিকে যেতে হবে যদি আমরা ফ্রেট মার্কেটের এই টাকাটারই যদি একটা লায়ন শেয়ার আমরা আনতে চাই। 32-এর মধ্যে যদি আপনি 16 বিলিয়ন বা তার চেয়েও বেশি করেন তাহলে আপনাকে জাহাজের সংখ্যা বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। 2024-25 অর্থ বছরে প্রায় 300 কোটি টাকা নিট মুনাফা করেছে রাষ্ট্রীয় এই জাহাজ কোম্পানি। 2028 সালের মধ্যে জাহাজের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করতে চায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। টাঙ্গাইলের গোপালপুরে 17.5 কোটি টাকার প্রকল্পের ঝাওয়াইল সেতুর কাজ শেষ হয়নি এখনো। নদী পার হতে বিপাকের সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্যেও নেমেছে ধস। অভিযোগ, সড়ক বিভাগের যোগ সাজশে ও ঠিকাদারের গাফিলতিতে শেষ হচ্ছে না সেতুর কাজ। সড়ক বিভাগের প্রকৌশলী জানান, আগামী ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়াতে সুপারিশ করা হয়েছে। কাউসার আহমেদের প্রতিবেদন। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ব্রিজের কাজ শেষ না হওয়ায় নৌকা দিয়ে পার হতে হচ্ছে নদী। এতে ভোগান্তি বেড়েছে মানুষের। 2023 সালের 16 ফেব্রুয়ারি 17 কোটি 69 লাখ টাকা ব্যয়ে 90 মিটার ঝাওয়াইল পিসি গার্ডার ব্রিজের কার্যাদেশ দেওয়া হয় ওয়াহেদ কনস্ট্রাকশন নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে। এবছরের 14 ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে 70%। বাকি কাজ শেষ করতে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত মেয়াদের আবেদন করেছে ঠিকাদার। তবে এই অল্প সময়ে বাকি 30% কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে সংশয়। স্থানীয়রা বলছেন, সড়ক বিভাগের যোগসাজশ ও ঠিকাদারের গাফলতিতে নির্ধারিত সময়ে ব্রিজের কাজ শেষ হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হচ্ছে নদী। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া সহ ভোগান্তি বেড়েছে স্কুল শিক্ষার্থী ও চলাচলকারীদের। পার হইতে লাগে, সময় লাগে, অনেক সময় 5-7 জন লোক নিয়ে কাজ করে দিতেছে। এত বড় ব্রিজে 5-7 জন লোক নিয়ে কাজ করে। রাত্রে নৌকা পাওয়া যায় না, অনেক রাত্রে অনেক রোগীরা এসে কষ্ট হয়, ডাক্তারখানা আসতে পারে না। যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, আবার এই যে বৃষ্টিতেও দাঁড়িয়ে থাকতে হয়, এইটুকু রাস্তা যাওয়া আসা আমার সময়ের সমস্যা হয়। এই ব্রিজ নির্মাণ হওয়ার কারণে ডাইভারশন কিন্তু নাই, যার কারণে এইখানে ঝাওয়াইলের এবং পিগনার এই অঞ্চলের পশ্চিম অঞ্চলের মানুষ যাতায়াত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা ভোগান্তির শিকার হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। সড়ক বিভাগের প্রকৌশলী জানান, আগামী ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়াতে সুপারিশ করা হয়েছে। তবে এ ব্যাপারে ঠিকাদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মানে মেয়াদ শেষ হয়েছে 25 ডিসেম্বর ফেব্রুয়ারিতে। মেয়াদ বৃদ্ধির জন্য ডিসেম্বর পর্যন্ত আবেদন আমরা সুপারিশ করছি। এটা আপনাকে বললাম, ঠিকাদারের কোনো গাফিলতি নাই। হ্যাঁ, আপনারা বারবার বলতেছেন ঠিকাদারের গাফিলতি। আপনি কাজটা শেষ করেই দেখেন। ব্রিজ সংলগ্ন সড়ক দিয়ে জামালপুর জেলার সরিষাবাড়ি সহ পিংনা যমুনা সার কারখানায় যাতায়াত করে লক্ষাধিক মানুষ। এছাড়া পাশের 201 গম্বুজ মসজিদ দেখতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও পড়েন ভোগান্তিতে। কাউসার আহমেদ, এখন, টাঙ্গাইল। 5 বছরেও সেতুর কাজ শেষ না হওয়ায় সীমাহীন দুর্ভোগে হবিগঞ্জের কয়েক হাজার চা শ্রমিক। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন নারী, বৃদ্ধ সহ শিক্ষার্থীরা। টিলা বেয়ে ওঠানামা করতে গিয়ে কখনো আঘাত লাগছে, আবার কখনো নষ্ট হচ্ছে পোশাক। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে চলতি মাসের মধ্যেই শেষ হবে কাজ। কাজল সরকারের প্রতিবেদন। পাহাড়ি ছড়া পার হতে 10 ফুটের বেশি উপর থেকে লাফ দিতে হচ্ছে চা বাগানের শিক্ষার্থীদের। এভাবে ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় তাদের। এতে কখনো আঘাত লাগে, কখনো নষ্ট হয় কাপড়। অথচ ছড়ার উপর 5 বছর ধরে চলছে ব্রিজের নির্মাণ কাজ। এখন তো আমরা সামনে একটা রাস্তা আছে, এখান দিয়ে যাই, বা এই যে দেখেন না, অনেক অবস্থা খারাপ,
লাফা উপর থেকে লাফ দিয়ে আমরা আসছি এখানে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের কয়েকটি বস্তিসহ আশপাশের বেশ কিছু গ্রামবাসীর প্রধান রাস্তা এটি। ব্রিজে ওঠার রাস্তা না থাকায় সীমাহীন দুর্ভোগে এলাকার কয়েক হাজার মানুষ। বিকল্প সড়কে প্রায় 3 কিলোমিটার ঘুরে আসার কষ্ট এড়াতে জরুরি প্রয়োজনে জীবনের ঝুঁকি নিচ্ছেন কেউ কেউ। টিলা বেয়ে ওঠা নামায় সবচেয়ে বেশি ভোগান্তিতে নারী আর বৃদ্ধরা। পুরুষ মানুষ তো ঝাপায় উপায় যেমনি হোক এরা নালা খালা ভাঙ্গে গায়, আমরা মহিলা মানুষের তো কষ্ট অনেক হয়। স্কুল কলেজ যেতে পারে না, বাচ্চা কাচ্চা দিয়ে পড়তে এই সুযোগ নাই। আমরা অনেক বছর থেকে এরকম রাস্তাঘাট ভাঙ্গা। 2020 সালের মাঝামাঝিতে তেলিয়াপাড়া শাহপুর সড়কে 45 মিটার দীর্ঘ ব্রিজের নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে কাজের দায়িত্ব পায় মেসার্স হাসান এন্টারপ্রাইজ। এলজিইডির নথি অনুযায়ী 2022 সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা, কিন্তু 5 বছরেও শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমরা তো কষ্ট হয়ে যাওয়ার লাগে তার এটা বানাই লাভ হইল না। 7-8টা গ্রাম আছে এখানে, প্রায় 15,000-20,000 লোকের বসবাস। সরকারের প্রায় 3 কোটি টাকার বাজেট এটা, তারপর তার কোন কাজের গতি নাই। যদি ব্রিজটা হয়ে যেত সবাই আমরা হাঁটা যাওয়ার সময় করতে পারতাম। আমরা এখানে আমরা অনেক কষ্ট হইতেছে এখানে। আমরা চাই কি সরকার আমাদের জন্য একটা ভালো সড়ক পথ কইরা দিক, যাতে আমরা যাতায়াতের জন্য একটু সুযোগ সুবিধা হয়। অধিকাংশ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি এখনও অকেজো। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিডি বলছে চলতি মাসের মধ্যেই শেষ করা হবে নির্মাণ কাজ। বৃষ্টি কমলে আমরা এটা করে দেবো। এলজিডি থেকে প্রোডাকশনের ব্যবস্থা করেও না, করতে হন আমি নিজেই কইরা। আমার তো গুণাগাতা জীবনে ভাব করছিলাম, আল্লাহ মোচন করুক, আপনারা দোয়া করেন। এখন যদি বৃষ্টিটা কমে কইরা দিয়া আল্লাহ মুক্তি নেই। আমিও খুব প্যারেশানির মধ্যে আছি কাজ দলে। ঠিকাদারকে কাজটি সমাপ্ত করার জন্য তাগিদপত্র প্রদান করা হয়েছে। অক্টোবরের মধ্যে তাকে কাজ সমাপ্ত করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এর সময়ের মধ্যে কাজ সমাপ্ত না করলে ঠিকাদারি লাইসেন্স ডিবার সহ জরিমানা সহ লাইসেন্স চুক্তি বাতিল করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এরই মধ্যে 2,52 লাখ টাকা উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দ্রুত ব্রিজের নির্মাণ কাজ শেষ করে দুর্ভোগের লাঘবের দাবি স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সকাল। মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ট্রেন লাইন ও সড়ক পথে বেড়েছে ভোগান্তি। একদিকে সোনার হরিণ রেলের টিকিট, আর অন্যদিকে সড়ক পথে ভোগান্তির সাথে লাগছে 19 থেকে 20 ঘন্টা। এতে করে ব্যবসায়ী সহ পর্যটকরা পড়েছেন বিপাকে। হুমকির মুখে বিভাগের পর্যটন শিল্প। সরকার হারাচ্ছে রাজস্ব। প্রশাসন বলছে পরিস্থিতি স্বাভাবিক করতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এম এ হামিদের পাঠানো তথ্য আর ছবিতে দেখবেন বিস্তারিত। সবুজ প্রকৃতির রাজ্য মৌলভীবাজার। চা বাগানের নীরব মুগ্ধতার ছোঁয়া পেতে বছর জুড়েই বেড়াতে আসেন পর্যটকরা, কিন্তু সড়কপথে এই অঞ্চলে পৌঁছাতে ভোগান্তি যেন অন্তহীন। সড়কের উন্নয়ন কাজের ধীরগতিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে সড়কে যানজটে ব্যয় হচ্ছে 8 থেকে 10 ঘন্টা। বাস চালকেরাও জানান তাদের সমস্যার কথা। মনে করেন বাউনবাড়িয়া বেশি রোড, দিনের পরে দিন রাত 24 ঘন্টা চলে যায়, যাইতে পারে এটা ট্রাক প্রায় বছরখানিক হয়ে গেছে আমাদের হাইওয়ে রোডের কাজের কারণে বাস টাইম মতো আসতেছে না। এদিকে ট্রেন যাত্রীদের অভিযোগ, কাউন্টারে মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। অনলাইনে 2 থেকে 3 মিনিটের মধ্যে সব টিকিট হাওয়া। বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে দালাল চক্রের টিকিট কিনছেন অনেকেই। ট্রেনের নানা সমস্যা সহ টিকিট না পাওয়ার কথা স্বীকার করলেন স্টেশন ম্যানেজাররাও। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রেনে তো আমরা টিকিট পাইতেছি না, যেন আমাদের ব্যাপারে আমরা বলতেছি ট্রেনে অন্তত 7-10 দিনের আগে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। অনলাইনে ঢুকে কোনো টিকিট পাই না, যখন না পাই তখন সিলেট থেকে আমাদের দালালের মাধ্যমে নিতে হয়, তখন পাই অনেক বেশি টাকা দিয়ে নিতে হয়। শ্রীমঙ্গল অনেক সুন্দর জায়গা দেখার জন্য, কিন্তু নারায়ণগঞ্জ থেকে এখানে আইসা পৌঁছাইতে আমরা ট্রেনে টিকিট পাচ্ছিলাম না। এটা বাইরে এখানে কোনো টিকিট বিক্রি হয় না, আমাদের শ্রীমঙ্গল স্টেশনে বাইরে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। ওদের অনলাইনে কাটা যাচ্ছে না, অনলাইনে সব বিক্রি হয়ে যায়, তাহলে স্টেশনে থাকার তো কোনো প্রশ্নই আসে না। যদি যখন ম্যানুয়ালি ছিল
তখন সকালবেলা সবাই 8টা বাজে কাউন্টারে আসতো, এসে টিকিট কাটতো, সবাই টিকিট পেত। আমরা যোগাযোগের মধ্যেই আছি এবং দৃশ্যমান কিন্তু এরকম কিছু আমরা পাচ্ছি না। এবং একবারে নিশ্চয়ই আপনাদের কাছেও আপনারা শুনছেন, আপনাদের মতো করে আমরাও শুনছি, কিন্তু ব্ল্যাকে কারা দিচ্ছে, কারা এঙ্গেজ আছে এই ব্যাপারে সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ আমরা পাই, ইনশাআল্লাহ আমরা আইনানুগ ব্যবস্থা নিব। যাতায়াত সমস্যায় আগাম বুকিংয়ের 70 ভাগ বাতিল করেছে পর্যটকরা। এ শিল্পের ক্ষতির পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব। অসংখ্য হোটেলে কারো 2 রুম, কারো 1 রুম, 70% বুকিং ক্যান্সেল হয়ে গেছে ইতিমধ্যে। কারণ এত দুর্ভোগ পোহানোর পরে কোনো পর্যটক এখানে ভ্রমণে আসতে নিরুৎসাহিত হচ্ছেন। ভুক্তভোগী ও ব্যবসায়ীদের দাবি, সড়ক ও রেলপথ দ্রুত মেরামত সহ নতুন ট্রেন চালু করলেই কমতে পারে জনভোগান্তি। এম এ হামিদ, এখন মৌলভীবাজার। ময়মনসিংহে জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনায় এনসিপি ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি শেষে এখনও স্বাভাবিক হয়নি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। বিপাকে পড়েছেন যাত্রীরা। মাসকান্দা টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, সার্বিক পরিস্থিতি সেখানে কেমন দেখছেন এবং বাস স্ট্যান্ড এলাকায় কখন নাগাদ বাস চলাচল স্বাভাবিক হবে জানাবেন। জ্যোতিকা, গত পরশুদিন ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে একজন জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনার পর গতকালকে যেটা আমরা দেখতে পেরেছি যে জুলাই যোদ্ধা এবং এনসিপি নেতাকর্মীরা মাসকান্দা বাস টার্মিনালে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করে এবং এর পরিপ্রেক্ষিতেই এই মাসকান্দা বাস টার্মিনালের যারা শ্রমিক রয়েছেন, পরিবহন শ্রমিক, তারা দীঘারকান্দা বাইপাসে কিন্তু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং তার ফলে কিন্তু প্রায় 20 কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। ঢাকা ময়মনসিংহ সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর সব জায়গাতেই কিন্তু গাড়ির যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সর্বশেষ যেটা সিদ্ধান্ত 5.5 ঘন্টা পরে নেওয়া হয়েছিল যে ইউনাইটেড সার্ভিসের 16টি পরিবহন চলাচল করবে না। এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে দুপক্ষই কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি তুলে নেয় এবং সন্ধ্যা পর্যন্ত 2টি গাড়ি ছেড়ে যায়। কিন্তু পরবর্তীতে যেটা জানা গেছে যে পরিবহন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এসে জানিয়েছেন যে কোনো গাড়ি আসলে আজকে থেকে চলবে না। যেহেতু আজকে রোববার সকালে অনেকেই অফিসগামী যারা যাত্রী রয়েছেন বা বিভিন্ন গন্তব্যে যাবেন ঢাকার উদ্দেশ্যে, তারা কিন্তু আজকে একেবারে যেতে পারছে না। ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডে প্রায় ইউনাইটেড, শৌখিন মিলিয়ে 300-র মতো গাড়ি রয়েছে আর সবগুলো গাড়ি কিন্তু একেবারে স্থবির হয়ে পড়ে আছে। কোনো যাত্রী এখানে এসে যেতে পারছে না। এবং আরেকটি বিষয় হলো যেটা ঢাকা বাইপাস থেকে যেখানে কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং সেই সাথে যে অন্যান্য যে জায়গা জামালপুরের যে শেরপুরের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু যাতায়াত করছে না। অন্যদিকে শেরপুর থেকে আসা যে উত্তরবঙ্গের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো রকম যাতায়াত করছে না। সুতরাং ময়মনসিংহ বিভাগের যতগুলো জেলার যে বাসগুলো চলাচল করতো সেগুলো এখন পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষ অনেকেই বলছেন যে আসলে গতকালকে তারা একটা স্বস্তির খবর শুনেছিলেন যে হয়তো একটা সমাধানের পথ হয়েছে বা অনেকেই হয়তো জানতেন না এই ঘটনাটি এবং আজকে যারা আসছেন এখানে ঢাকার উদ্দেশ্যে তারা কিন্তু একেবারেই পরিবহন না পেয়ে কিন্তু তারা কিন্তু আবার অনেকে ফিরে যাচ্ছেন এবং অনেকে হয়তো ভেঙে ভেঙে যাওয়ার অটো, সিএনজি যেভাবে পারে সেভাবে যাওয়ার একটা চিন্তা ভাবনা কিন্তু করছেন। তো ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে প্রায় 300 পরিবহন রয়েছে, সেটি একটিও কিন্তু ছেড়ে যাচ্ছে না এবং আমার সঙ্গে কথা হয়েছে এখানকার পরিবহন শ্রমিক যারা, বিশেষ করে চালক, হেল্পার থেকে শুরু করে এই পরিবহনের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা যেটা বলছেন যে এটার একটা আশু সমাধান দরকার। কারণ যেহেতু গাড়ি বন্ধ থাকলে এই পরিবহন শ্রমিকদেরও আসলে কিন্তু দুর্ভোগ পোহাতে হয়। সুতরাং এর একটি সমাধানের মাধ্যমে আবার পুনরায় এই গাড়িগুলো চালু করা হয় এবং সাধারণ মানুষ এটি বলছেন যে এই দুর্ভোগ থেকে তারা আসলে মুক্তি চান। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে সবশেষ খবর আমার কাছে। জ্যোতিকা, ঢাকা ময়মনসিংহে বাস চলাচল বন্ধ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। মাগুরায় চড়া সবজির বাজার, সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। একতা কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি, বিস্তারিত জানবো তার কাছ থেকে। বাপি, কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে আর দাম বাড়ার পেছনের কারণ কি বলছেন বিক্রেতারা? অনেক সকাল থেকেই মাগুরার যে সবজি চাষিরা তারা কিন্তু তাদের উৎপাদিত যে সবজি নিয়ে এই বাজারটিতে আসে এবং এই বাজারটি থেকে মাগুরার 4টি উপজেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে কিন্তু এই সবজি বিক্রি হয়। তো আমরা এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে বড় সবজির আড়ত
মাগুরা একতা সবজির বাজারে, এই বাজারটিতে কিন্তু সকাল থেকেই সবজি বেচা কেনা হচ্ছে এবং প্রত্যেকটা সবজির দামই কিন্তু বেশ বাড়তি রয়েছে। এবং আমরা যদি সবজির দামের কথা বলি, তো গত সপ্তাহে যে বাঁধাকপি গত সপ্তাহে যেটি ছিল ৮০ টাকা করে, সেটা কিন্তু আজকে কিন্তু ৯০ বা ১০০ টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া গত সপ্তাহে যেটি ২৫ টাকা এবং ৩০ টাকা ছিল, সে মিষ্টি কুমড়া কিন্তু আজ ৪০ থেকে ৪৫ টাকা বিক্রি হচ্ছে। এবং যে কলা, যে কাঁচা কলা গত সপ্তাহে যেটি ১৫ টাকা হালি ছিল, আজকে কিন্তু সেটা বেড়ে কিন্তু ২৫ থেকে ৩০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি, ছিম এবং লাউ গত সপ্তাহে ছিল ২৫ থেকে ৩০ টাকা, সে লাউ কিন্তু আজকে ৫০ টাকা পিস কিন্তু বিক্রি হচ্ছে। সবকিছু মিলে যে মাগুরায় প্রত্যেকটা সবজির দামই কিন্তু বেশ বাড়তি রয়েছে। এছাড়াও আমরা যেটা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে প্রত্যেকটা সবজির দাম বেড়েছে এবং এই যে কয়েকদিন আগে যে বৃষ্টির কারণে যে শীতকালীন যে আগাম সবজি, সে সবজিরও কিছুটা ক্ষতি হয়েছে, যার কারণেই কিন্তু এই সবজির দাম বেড়েছে। তাই এই ছিল অনেক যে মাগুরা একতা কাঁচা বাজার থেকে সবজির সর্বশেষ। মাগুরা থেকে বিশ্বজিৎ বাপি যুক্ত ছিলেন, যারা ছিলেন শাকসবজির সবশেষ খবরাখবর দরদাম। এখন সকালে সময় হলো আরও একটা ছোট্ট বিরতি নেয়ার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সকাল। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। মালয়েশিয়ার পর্যটন খাতে ফিরছে প্রাণচাঞ্চল্য। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে ভ্রমণ করেছেন 2,82,00,000-এর বেশি বিদেশি পর্যটক, যা গত বছরের তুলনায় প্রায় 14.5% বেশি। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারিকের প্রতিবেদন। ঐতিহাসিক নিদর্শন, নীলজলের সমুদ্র সৈকত ও পাহাড়ের মতো প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই, মালয়েশিয়ার আধুনিক কৃত্রিম স্থাপত্যও হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। এর মধ্যে কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার অন্যতম। রয়েছে জাতীয় থিয়েটার বা সংস্কৃতির প্রাসাদ হিসেবে খ্যাত ইস্তানা বোদায়া। বহুভাষার এই দেশটির আবহাওয়াতেও আছে বৈচিত্র্য। কৃত্রিম ও প্রাকৃতিক ঐশ্বর্যের নানা দর্শনীয় স্থান দেখতে যেন পর্যটকের জোয়ার বইছে মালয়েশিয়ায়। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ভ্রমণ খরচ কিছুটা কম হওয়ায় বিদেশি দর্শনার্থীদের পছন্দের গন্তব্য হয়ে উঠেছে দেশটি। সেই সঙ্গে আশপাশের দেশ ঘুরে দেখার সুযোগ থাকায় আরও বেশি আকৃষ্ট করছে ভ্রমণ পিপাসুদের। মালয়েশিয়াতে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তার মধ্যে যদি ওয়ান অফ দ্য বেস্ট বলি লাংকাই, পেনাং, ক্যামেরুন হাইল্যান্ড, জর্জ টাউন, তারপর হচ্ছে আপনার কুয়ান্তান, পোর্ট ডিকসন, ক্লান্তান, জোহর বারু। টিকিট, তারপর হচ্ছে যে হোটেল, তারপরে যে এখানে যে খাওয়া দাওয়া, যানবাহন, এগুলা মোটামুটি অন্যান্য দেশের থেকে রিজনেবল হয়। পরিসংখ্যান তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে 2,82,00,000-এর বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় 14.5% বেশি। 2019 সালের তুলনাতেও এবছর পর্যটক সংখ্যা বেড়েছে 16% বেশি। কোভিড পরবর্তী সময়ে দেশটির পর্যটন খাত টেকসই গতিতে এগিয়ে যাচ্ছে বলে দাবি আনোয়ার ইব্রাহিম প্রশাসনের। এরই মধ্যে ভিজিট মালয়েশিয়া 2026-কে সামনে রেখে দেশ বিদেশে জোর প্রচারণা শুরু করেছে দেশটি। পর্যটন খাত শক্তিশালী করতে যৌথ উদ্যোগে এগোচ্ছে সরকারি ও বেসরকারি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে বিদেশে সেলস মিশন, পর্যটন সংস্থা ও এয়ারলাইন্সের সঙ্গে বিশেষ চুক্তি। রাখা হয়েছে সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টে অনুদানের ব্যবস্থাও। এত সম্ভাবনার মাঝেও পর্যটন কেন্দ্রিক ব্যবসা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ট্যুরিজম ব্যবসাটা হচ্ছে আপনার প্রফিটেবল ব্যবসা, এখানে লস নাই। যদি ট্যুরিজম থাকে, অ্যাভেলেবল থাকে, ট্যুরিস্ট আসে অ্যাভেলেবল, তাহলে এই ব্যবসায় লস নেই। মালয়েশিয়াতে অস্ট্রেলিয়ার সাথে একটা খুব ভালো সম্পর্ক। অস্ট্রেলিয়ান কিছু কাস্টমার, এমন এই যে সাউথ
পূর্ব এশিয়ার কিছু কাস্টমার আসে, এরা যদি আসে তাহলে আমাদের সেলটা ভালো। বাট মূলত ট্যুরিস্ট বেশি হচ্ছে যে বর্তমানে ইন্ডিয়ান, বাংলাদেশি, নেপালি এই টাইপের ট্যুরিস্টগুলো আসলে মূলত বেশি, যার কারণে এরা মূলত আসলে কাপড় চোপড় বা শপিং করে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন, রেডিও ও বিলবোর্ডের মাধ্যমে লক্ষ্যভিত্তিক প্রচারণা চলছে, যার উদ্দেশ্য বিশ্বের পর্যটকদের কাছে মালয়েশিয়াকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরা। পর্যটন খাতের এই উত্থান মালয়েশিয়ার অর্থনীতিতে নতুন গতি যোগ করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। সীমান্তে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সেনারা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আফগানিস্তানের তালেবান যোদ্ধারা পাক সেনাদের কয়েকটি চৌকিতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে জবাবে পাল্টা হামলা করে পাকিস্তান। এক্স বার্তায় পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, আফগান সেনাদের উস্কানির জবাবেই পাল্টা হামলা চালানো হয়েছে। আফগান সেনাবাহিনী জানিয়েছে, কাবুলে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধ নিতে সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানের সেনাদের তীব্র সংঘর্ষে জড়িয়েছে সীমান্তরক্ষীরা। আরও দাবি করা হয়, দক্ষিণাঞ্চলের হেলমন্দ প্রদেশে পাকিস্তানের দুটো সীমান্ত চৌকির দখল নিয়েছে আফগান সেনারা। এর আগে শুক্রবার রাতে কাবুল ও পাকতিকায় যে বিমান হামলা হয় তার জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করে, পাকিস্তান তেহরিকি তালেবানের প্রধান নেতা নূর ওয়ালি মেসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। আগ্নেয়াস্ত্রের নীরবতা শান্তি নয়, অবরোধের ইতি টানলে তবেই সম্ভব গাজায় শান্তি প্রতিষ্ঠা, নইলে যুদ্ধের সমাপ্তির সম্ভাবনা শূন্য। বিশ্লেষকরা বলছেন, কোনো অবস্থাতেই বিশ্বাস করার সুযোগ নেই নেতানিয়াহুকে। জিম্মিরা ফিরলেও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির শর্তে যে কোনো অজুহাতে শেষ মুহূর্তে ফের বিশ্বাসঘাতকতা করবে ইসরায়েল। আবার শুরু হবে যুদ্ধ। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা বিষয়ক পরিকল্পনার প্রথম ধাপে বুধবার সম্মত হয় গাজার শাসক দল হামাস ও ইসরায়েল। তুরস্ক, মিশর ও কাতার সহ আঞ্চলিক শক্তিগুলোর চাপ ছিল হামাসের ওপর। একইভাবে ইসরায়েলকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে চাপ দেয়া এসব দেশ আগ্রহী নিজ স্বার্থেই, যেমন তুরস্কের সামরিক আধুনিকায়নের আগ্রহ আর রাজধানী দোহায় ইসরায়েলের গেল মাসের হামলার পর কাতারের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বাস্তবতা এমন হলেও যুদ্ধের সমাপ্তির সম্ভাবনা অনেক দূরের বিষয় বলছেন বিশ্লেষকরা। This is two deals put into one essentially. The first one is a ceasefire and hostage and prisoner swap. The second one deals with Gaza's future and Gaza's governance, transition, disarmament, de-radicalization. And so what we saw announced tonight was specific to the release of hostages and Palestinian prisoners after long and arduous negotiations. I would personally venture out to say that the war is far from over and that we don't know what happens after this phase is over. চুক্তির প্রথম ধাপ অর্থাৎ জিম্মি ও বন্দি বিনিময় সম্পন্নে ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়েছে ট্রাম্প প্রশাসন। চলছে গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের প্রস্তুতিও। কিন্তু ইসরায়েলি জিম্মিরা ফিরলেও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির শর্তে যে কোনো অজুহাতে শেষ পর্যন্ত ফের বিশ্বাসঘাতকতা করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, এমনটাই মত বিশ্লেষকদের। বলছেন, কোনো অবস্থাতেই বিশ্বাস করার সুযোগ নেই বেনিয়ামিন নেতানিয়াহুকে। Look, there's no doubt that Israel has already started violating the agreement, and there's no doubt that it has, ill intentions moving forward. Although this has been from the very start an Israel first type agreement, the Israelis were able to revise the earlier draft from the Trump administrations when the Palestinians were left in the dark, and ever since then. The Israelis have actually been trying to walk back some of these commitments, which really included the possibility or the capability of resuming the war at will. There's one thing we know, is that you cannot trust Netanyahu.
হোয়াইট হাউস জানিয়েছে রোববার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিয়ে যাবেন মিশরে। সেখানে ট্রাম্পের উপস্থিতিতেই হবে চুক্তি সই। পুরো আয়োজনে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থাকলেও থাকবে না সংঘাতরত ইসরায়েল বা ফিলিস্তিনের কোনো প্রতিনিধি। একই দিন হওয়ার কথা ইসরায়েল হামাস জিম্মি ও বন্দি বিনিময়, কিন্তু তার পরের পদক্ষেপ কি, অস্ত্রবিরতি চুক্তির বাকি অংশের বাস্তবায়ন ইত্যাদি সবকিছুই ধোঁয়াশায়। বিশ্লেষকরা বলছেন আগ্নেয়াস্ত্রের নীরবতা মানে শান্তি নয়, অবরোধে ইতি টানা ছাড়া গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। These are assurances that this process will go the right way. The right way meaning ending the occupation, self-determinations for the Palestinian people, a two-state solution whenever that is solvable at this point in time, in order for the Palestinians to be able to live free at last. শোনা যাচ্ছে অস্ত্রবিরতি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে কাতার, মিশর, তুরস্ক সহ কয়েকটি দেশের জয়েন্ট টাস্ক ফোর্সের অংশ হবে 200 মার্কিন সেনা কর্মকর্তাও, যদিও গাজার ভেতরে তারা প্রবেশ করবেন না। নুজহাত কামাল, এখন বিশ্ব। কংগ্রেসের বাজেট অনুমোদন ব্যর্থ হওয়ায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে শাটডাউন চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। এর মধ্যে এর জন্য দায়ী করে কর্মী ছাঁটাই শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ওভাল অফিসে ট্রাম্প জানান কর্মী ছাঁটাইয়ের সংখ্যা আরও বাড়বে। শাটডাউনের সময় হোয়াইট হাউসের এমন সিদ্ধান্তের বিরোধিতা করছে ডেমোক্র্যাট ও শ্রমিক ইউনিয়নগুলো। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। সরকারি কর্মী ছাঁটাইয়ে আবারও তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে চলমান শাটডাউনকে দায়ী করে বিভিন্ন মন্ত্রণালয়ের হাজার হাজার ফেডারেল কর্মীকে ছাঁটাই শুরু করেছে হোয়াইট হাউস। শুক্রবার হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট মন্ত্রণালয়ের পরিচালক রাসেল ভট জানান ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির ট্রেজারি, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য ও হোমল্যান্ড সিকিউরিটির সাইবার বিভাগের কর্মীদের চাকরিচ্যুত করা হচ্ছে। তবে তাদের মোট সংখ্যা কত তা এখনো জানা যায়নি। এদিকে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারি কর্মী ছাঁটাই নিয়ে কথা বলেন ট্রাম্প। We'll announce the numbers over the next couple of days, but it'll be a lot of people, all because of the Democrats. I mean, they want to give $1.5 trillion to people that came into the country illegally. ট্রাম্প নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং ইলিনয়ের জন্য কমপক্ষে $28 বিলিয়ন অবকাঠামো তহবিল জব্দ করারও নির্দেশ দিয়েছেন, কেননা এসব স্থানে ডেমোক্র্যাট ভোটার ও রিপাবলিকদের উল্লেখযোগ্য সংখ্যক সমালোচনাকারী রয়েছে। মার্কিন বিচার বিভাগ আদালতে দাখিল করা এক নথিতে জানিয়েছে 7টি সংস্থার 4200 জনেরও বেশি ফেডারেল কর্মী ছাঁটাইয়ের নোটিশ পেয়েছেন। এদের মধ্যে ট্রেজারি ডিপার্টমেন্টের 1400-রও বেশি এবং স্বাস্থ্য ও মানব সেবা ডিপার্টমেন্টের অন্তত 1100 কর্মী রয়েছেন। কংগ্রেসে ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিল পাশে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রে চলছে শাটডাউন। তহবিল শেষ হয়ে আসায় বিনা বেতনে কাজ করছেন হাজারো কর্মী। মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকানদের। তবে তহবিল বরাদ্দে যে কোনো বিল পাশের জন্য বিরোধী ডেমোক্রেট শিবিরের ভোটের প্রয়োজন পড়ে। ডেমোক্রেটরা স্বাস্থ্য বীমার ওপর ভর্তুকি বাড়ানোর দাবি করায় আটকে গেছে সরকারি তহবিল। তাদের যুক্তি, এটি না করা হলে সাশ্রয়ী মূল্যের চিকিৎসা আইনের আওতায় থাকা 2,40,00,000 মার্কিনীর চিকিৎসা খরচ বেড়ে যাবে। ট্রাম্পের কর্মী ছাঁটাই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ডেমোক্রেট শিবির। এদিকে শাটডাউনের সময় কর্মী ছাঁটাই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে ইতোমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে অনেক শ্রমিক সংগঠন। আইন অনুযায়ী যে কোনো ছাঁটাইয়ের আগে কর্মীদের 60 দিনের নোটিশ দিতে হয়। সরকার গঠনের পর বছরের শুরুতে ট্রাম্পের ছাঁটাই অভিযানের কারণে প্রায় 3 লাখ ফেডারেল বেসামরিক কর্মী ইতোমধ্যে তাদের চাকরি ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে আলোচিত শব্দ এখন সিন্ডিকেট। দেশের ফুটবলের একটি বিশেষ ক্লাব এবং কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার বিপক্ষে আছে গুরুতর অভিযোগ। স্কোয়াড গঠন থেকে ম্যাচের একাদশ সবখানে সিন্ডিকেট ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ফুটবল সমর্থকরা। কিন্তু অভিযোগের বাইরে গিয়ে কতটা সত্যই বিতর্ক, উত্তর খুঁজতে চেয়েছেন জুবায়ের আহমেদ। এক ক্লাব থেকেই শুরুর একাদশে 8 ফুটবলার,
তাতেও অনেকেই জায়গা পেয়েছেন নির্ধারিত পজিশনের বাইরে। কেউ পারফরমেন্সের মানদণ্ডে দুর্বল হলেও শুরুর একাদশেই ছিলেন। দেশের ফুটবলে এখন সবচেয়ে প্রচলিত শব্দ সিন্ডিকেট। যোগ্য ফুটবলারকে বেঞ্চে রেখে ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু ফুটবলারকে খেলানোর অভিযোগ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার বিপক্ষে, যার সবচেয়ে বড় উদাহরণ সবশেষ হংকং চায়না ম্যাচে। খেলার মোড় ঘুরিয়ে দেয়া জায়ান সৌমিত্রা নিজেদের শুরুর একাদশে খুঁজেই পাননি সাদউদ্দিন, সোহেল রানাদের ভিড়ে। ম্যাচের একাদশে জায়গা মিলছে পারফরমেন্স না করেও, স্কোয়াডেও অনেকে টিকে যাচ্ছেন নামের জোরে। তবে কি দল নির্বাচনেও প্রভাবিত হন ক্যাব্রেরা? সম্ভাবনা একেবারে উড়িয়ে না দিল জাহিদ হাসান এমিলি আর মামুনুল ইসলামের কাছে আছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। যদি কেউ এটাকে ফোর্স করে বা ম্যানিপুলেট করে যে আমার টিমের প্লেয়ারদেরকে স্টার্টিং 11-এ রাখতে হবে, স্কোয়াডে রাখতে হবে, এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না, বিকজ সেটা ন্যাশনাল টিম। সেইখান থেকে আমি বলবো এখানে অবশ্যই কিছু তো গরমিল রয়েছে, কারণ পারফর্ম না করা প্লেয়াররা রেগুলারই সুযোগ পাচ্ছে, এবং যারা পারফর্ম করছে, যারা রেগুলার ডিজার্ভ করে ন্যাশনাল টিম স্টার্টিং 11, তারা আসলে চান্স পাচ্ছে না। আমাদের ঘুরে ফিরে আমাদের ক্লাবগুলির কেউ না কেউ দায়িত্ব আছে বিএফএফে, ফেডারেশনে। ক্লাবের যে কোনো প্রেসিডেন্ট বলেন, যে কোনো সেক্রেটারি বলেন, যে কোনো ম্যানেজার বলেন, তারা আপনার জড়িত বিএফএফের মেম্বার, না হলে বিএফএফের ভাইস প্রেসিডেন্ট, সব কিছু মিলে দেশে এই শব্দগুলি আসে। হংকং চায়না ম্যাচে দল নির্বাচন থেকে খেলার ধরন সবকিছুতেই প্রশ্নবিদ্ধ বাংলাদেশের স্প্যানিশ কোচ। সাবেক ফুটবলার এমিলি সরাসরি জানালেন এখনই দেশের ফুটবলে ক্যাব্রেরা অধ্যায়ের ইতি টানা প্রয়োজন। আফটার দিস ম্যাচ জিতেন বা হারেন, আমি মনে করি তাকে স্যাক করা উচিত। সে যদি জিতেও তারপরও তাকে স্যাক করা উচিত। তবে ক্যাব্রেরার বিদায়ী কি হবে সিন্ডিকেট বিতর্কের শেষ? এখানেও আলাদা মত আছে দুই সাবেক অধিনায়কের। যদি এরকমের কোনো কিছু থাকে বা আমার কাছে মনে হয়েছে, আমার মনে হয় যেটা ফাইন্ড আউট করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ এটা দেশের ফুটবলের জন্য কখনো ভালো হবে না। যদি ক্লাবের কেউ যদি ওখানে মেম্বার না হয় বা ওখানকার মেম্বার কেউ ম্যানেজমেন্ট কমিটি না থাকে, মেম্বার হোক, ভাইস প্রেসিডেন্ট হোক, কিন্তু ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটিতে যদি না থাকে, তাইলে আপনার এই কথাগুলি আসে না। সামনে উজ্জ্বল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ জাতীয় দল এখন ডুবে আছে আক্ষেপের বেড়াজালে। ডাগআউটে ক্যাব্রেরার ভুল আর সিন্ডিকেট নামের এক অদৃশ্য শক্তি যেন আটকে দিচ্ছে সবকিছুই। সাবেক বর্তমানদের চাওয়া এই হুমকি থেকে দ্রুত বেরিয়ে আসুক দল। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। এখন সকালে সাথে থাকার জন্য ধন্যবাদ। ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।